কপিরাইট ট্রেডমার্ক। অ্যামাজনে কাজ করতে গেলে, নট অনলি অ্যামাজন, অনলাইনে কাজ করতে গেলে আমাদেরকে এই কপিরাইট এবং ট্রেডমার্ক সম্পর্কে খুব ভালো করেই জানতে হবে। যদি এই জায়গাগুলোতে আমরা ভুল করি তাহলে আমাদের এই কষ্টে গড়া এই বিজনেসগুলো নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো সময় আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড বা টার্মিনেটেড হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং কি করা যাবে কি করা যাবে না এইগুলো কাজ শুরু করার আগেই জেনে তারপরে কাজ শুরু করতে হবে। তাহলে আমরা অনেক দিন ইনশাল্লাহ সারভাইভ করতে পারবো। তো আমরা মূলত অনেকেই এই কপিরাইট এবং ট্রেডমার্ক সম্পর্কে শুনি, কিন্তু সবাই জানি না যে বিষয়গুলো আসলে কি। কপিরাইট মানে কি, ট্রেডমার্ক মানে কি, আর এগুলো কেন এত ডেঞ্জারাস, এগুলো আমাদেরকে কেন মেনে চলতে হবে, এগুলো আমরা অনেকেই জানি না। অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয় শুধুমাত্র এই কপিরাইট বা ট্রেডমার্ক ভায়োলেশনের কারণে। ঠিক আছে, তো আমরা যদি আসলে ভালো করে জানি যে কিভাবে এই বিষয়গুলো অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং ইনশাল্লাহ আমরা ভালোভাবেই দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারবো। প্রথমে কপিরাইট। কপিরাইট মানে হচ্ছে যখন কেউ কোনো কিছু তৈরি করে এটা অটোমেটিক্যালি তার কপিরাইট হয়ে যায়। মানে যিনি তৈরি করছেন উনি ওই তৈরিকৃত বিষয়টির, বস্তুটির মালিক হয়ে যান। মূলত অনলাইনে যেহেতু আমরা কাজ করছি, অনলাইনে যে ক্রিয়েটিভস আছে, মানে যে এলিমেন্টগুলো আমরা তৈরি করি বা অনেকেই তৈরি করে সেল করতেছে, মূলত এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে বুদ্ধিমত্তা দিয়ে, নিজের ব্রেন দিয়ে যে ডিজাইনগুলো তৈরি করতেছে, যে এলিমেন্টগুলো অনলাইনে তৈরি করতেছে, এগুলো যে প্রপার্টি, তাদের সম্পত্তি, এগুলো তার অনুমতি ছাড়া অন্য যে কেউই ইউজ করতে পারবে না। যে ব্যক্তি এই ডিজাইনগুলো, এই এলিমেন্টগুলো তৈরি করেছে, তার যে অনুমতি নিতে হচ্ছে, মূলত এটাকেই বলা হচ্ছে কপিরাইট। যদি বাংলায় বলি, আমরা এটাকে স্বত্বাধিকারী বলতে পারি। আপনি কোনো ডিজাইন তৈরি করেছেন, তার মানে হচ্ছে আপনি এই ডিজাইনটার মালিক। আপনার অনুমতি ছাড়া আমি এই ডিজাইনটা ব্যবহার করতে পারবো না। যদি আমি ব্যবহার করি তাহলে আপনি আমাকে কপিরাইট লয়ের মাধ্যমে বিপদে ফেলতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে জানতে হবে। তো মূলত বুকস, ফিল্মস, মিউজিক, এই বিষয়গুলোতেই এই কপিরাইট করা থাকে। আপনি একটা বই লিখেছেন, আমি চাইলেই কিন্তু আপনাকে নকল করে, আপনার বইটাকে আমি নকল করে লিখে অন্য কোনো কভার দিয়ে সেল করতে পারবো না। আপনি একটা ফিল্ম তৈরি করেছেন, একটা সিনেমা বানিয়েছেন, আমি চাইলেই কিন্তু আপনার অনুমতি ব্যতীত ওটাকে রিমেক করতে পারবো না। যদি আমি রিমেক করে ফেলি তাহলে আপনি কিন্তু আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন, লিগ্যালি অ্যাকশন নিতে পারবেন। আপনি চাইলেই যে কোনো শিল্পীর গানকে নকল করে গাইতে পারেন না, বা তার গানের যে লিরিক্সগুলো আছে, ধরেন যে একটা গানের মধ্যে আপনার স্পেসিফিক একটা পার্ট ভালো লেগেছে, আপনি চাইলেই আপনার কাজের মধ্যে ওই লিরিক্সের ওই পার্টটুকু ইউজ করতে পারেন না তার অনুমতি ছাড়া। এই যে অনুমতি ছাড়া যে আমরা কোনো কিছু করতে পারছি না, এইটা হচ্ছে কপিরাইট। ঠিক আছে, আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। আমাদের কাজগুলো করতে গেলে, এই কেডিপিতে কাজ করতে গেলে অনেক ডিজাইন লাগবে, আমরা অনেক ইন্টেরিয়র বিভিন্ন সোর্স থেকে নিব। এগুলোর জন্য আমরা যে তৈরি করেছে তার কাছ থেকে অনুমতি নিয়েই মূলত ইউজ করব, আর এটাকেই বলা হয় লাইসেন্স। তো কপিরাইট সম্পর্কে আমরা যতটুকু বুঝলাম যে আমরা চাইলেই বা আমাদের ভালো লাগলেও আমরা যে কোনো কিছু, যে কোনো সোর্স থেকে নিয়ে আমরা আমাদের ডিজাইনে বা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো না উইদাউট পারমিশন। আর আমরা যে পারমিশন নিব এর জন্য একটা লিখিত ডকুমেন্ট থাকতে হবে। যেমন আমরা ফ্রি পিক থেকে অনেকগুলো এলিমেন্ট বা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে অনেকগুলো এলিমেন্ট নিয়ে আমরা আমাদের ডিজাইনে অ্যাড করব। এখন এই যে এলিমেন্টগুলো আমরা নিচ্ছি বা নিব, এগুলোর জন্য আমাদের একটা লাইসেন্স দরকার হবে, লিখিত লাইসেন্স, একটা ডকুমেন্ট আমাদের কাছে থাকবে। যদি আমাদের কাছে অনুমতি থাকে বা এই লাইসেন্সটা থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে যে কোনো কিছু ইউজ করতে পারবো। তো মূলত এটা হচ্ছে কপিরাইট, যে আমরা কারো তৈরিকৃত কোনো এলিমেন্ট, কোনো ডিজাইন, কোনো অবজেক্ট তার অনুমতি ছাড়া আমরা আমাদের ডিজাইনে বা প্রজেক্টে ব্যবহার করতে পারবো না। এখন আসি ট্রেডমার্কে। পৃথিবীতে প্রত্যেকটা দেশেই তাদের নিজস্ব ট্রেডমার্ক কিছু রুলস থাকে। ট্রেডমার্কের একটা করে অফিস আছে। আমরা যেহেতু
ইউএসএ বেস কাজ করব, পৃথিবীর সবথেকে বড় মার্কেট প্লেস, আমরা যে কাজগুলো করি, যে প্রোডাক্ট সেল করব তার জন্য। তো এই দেশের যে ট্রেডমার্কের অফিস আছে, সেই অফিসে যে নিয়মগুলো আছে এগুলো ফলো করে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কপিরাইটের সময় যেমন দেখেছি যে বুকস, ফিল্মস, মিউজিক আমাদের ভালো লাগলেও আমরা ইউজ করতে পারবো না, রিক্রিয়েট করতে পারবো না। কিন্তু ট্রেডমার্কের ক্ষেত্রে একটু আলাদা। ধরেন যে কেউ একজন একটা তার বিজনেস নামকে ট্রেডমার্ক করে রেখেছে, মানে সে যে ওই বিজনেসটার মালিক, সে সেটা রেজিস্ট্রেশন করে রেখেছে। যে যে দেশে আছে সে দেশের ট্রেডমার্ক অফিসে গিয়ে এটা রেজিস্ট্রেশন করে রাখতে পারে। এখন তার রেজিস্ট্রিকৃত এই নামটা আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারবো না। যদি করি তাহলে আমরা ট্রেডমার্ক লঙ্ঘন করলাম এবং আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তারপরে ফ্রেসেস, একটা কোড কেউ চাইলেই ট্রেডমার্ক করে রাখতে পারে। যে কোনো কোড, সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডের কোনো শব্দ ট্রেডমার্ক করে রাখতে পারে, মানে রেজিস্ট্রেশন করে রাখতে পারে। এটা আপনার সম্পত্তি, আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন, আমি চাইলেই কিন্তু এটা ইউজ করতে পারবো না। তারপরে লোগোস, আপনি কোনো লোগোর ডিজাইন করেছেন আপনার কোম্পানির, স্পেসিফিক একটা ইউনিক ডিজাইন ট্রেডমার্ক করে রেখেছেন, আমি কিন্তু এটা আর ইউজ করতে পারবো না, আপনার ওই লোগোটার ডিজাইন নকল করে ইউজ করতে পারবো না। যদি করি তাহলে কিন্তু আপনার হয়ে আপনি যে কোম্পানিতে, যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছেন বা যেখানে আপনি ট্রেডমার্ক করে রেখেছেন, তারা আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তার মানে হচ্ছে আমরা চাইলেও যদি কোনো কিছু আমাদের ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারবো না তার অনুমতি ছাড়া। এটা হচ্ছে কপিরাইট। আর কোনো নাম, কোনো সেন্টেন্স বা কোনো ফ্রেজ বা কোনো ডিজাইন বা লোগো যদি ট্রেডমার্ক করা থাকে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সে যে ট্রেডমার্ক করেছে, এরকমও কোনো কিছু আমরা আমাদের ডিজাইনে, আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো না। যদি করি তাহলে আমরা বিপদে পড়ব, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বুঝবো কিভাবে যে কোনগুলোতে ট্রেডমার্ক করা আছে, কোনগুলোতে ট্রেডমার্ক করা নাই? আমরা যেহেতু ইউএসএ বেসড কাজ করব, মানে ইউএসএকে টার্গেট করেই কাজ করব। ইউএসএ থেকে টার্গেট করে কাজ করলেও আমরা আরও 11টা দেশে মূলত আমাদের বইগুলো সাবমিট করব। তবে ইউএসএকে টার্গেট করে যদি আমরা কাজ করি, ইউএসএকে রিসার্চ করে কাজ করি, সাধারণত বাকি দেশগুলোতে, মানে যে কন্টেন্টগুলো নিয়ে আমরা কাজ করব, যে টাইটেল বা যে টপিকগুলো নিয়ে কাজ করব, এগুলো সাধারণত ইউএসএ বেসড যদি ট্রেডমার্ক করা না থাকে তাহলে বাকি দেশগুলোতেও থাকে না। সো আমরা ইউএসএতে যে ট্রেডমার্কের অফিসগুলো আছে বা যে কোম্পানিগুলো বা যে এজেন্সিগুলো এই সার্ভিসগুলো দেয়, তাদের ডাটাবেস থেকে যদি আমরা চেক করে দেখি স্পেসিফিক কোনো লোগো, কোনো ডিজাইন, কোনো টেক্সট, কোনো ফ্রেজ ট্রেডমার্ক করা আছে কি না, যদি আমরা ডাটাতে খুঁজে পাই তাহলে সেটা অ্যাভয়েড করব। আর যদি খুঁজে না পাই তাহলে সেটা আমরা আমাদের ডিজাইনে ইউজ করব। মূলত ইউএসএতে ট্রেডমার্ক ফিলিং সার্ভিস দেয় এমন দুইটা প্রতিষ্ঠান আছে, যে দুইটা প্রতিষ্ঠান মূলত সবাই ইউজ করে। তার মধ্যে একটা হচ্ছে trademarkia.com, আর একটা হচ্ছে uspto.gov। এই দুটা সাইটে ডাটাবেজে মিলিয়ন মিলিয়ন ডাটা আছে। এগুলো থেকে আমাদেরকে খুঁজতে হবে যে স্পেসিফিক যে টপিক নিয়ে কাজ করতেছি, যে ফ্রেজ বা যে ডিজাইন নিয়ে কাজ করতেছি, ওই ডিজাইন, ওই ফ্রেজ বা ওই নাম ট্রেডমার্ক করা আছে কি না। যদি ট্রেডমার্ক করা না থাকে তাহলে মূলত আমরা ওটা ইউজ করতে পারবো, আর ট্রেডমার্ক করা থাকলে আমরা সেটা ইউজ করতে পারবো না, ওটা বাদ দিতে হবে। তো এই দুটার মধ্যে এই uspto.gov এই সাইটটা সবাই বেশি ইউজ করে। মূলত যারা পার ডে কাজ করে বেশিরভাগ মার্কেটার এই সাইটটাকেই প্রাধান্য দেয়। এইতে ডাটাবেসে হিউজ ডাটা। তো দুটারই সিস্টেম একই। যেমন এখানে trademarkia.com থেকে এই যে সার্চ যে বক্সটা আছে, এইখানে যদি স্পেসিফিক কোনো টেক্সট লিখে সার্চ করি তাহলে রেজাল্ট দেখাবে ট্রেডমার্ক আছে কি নাই। তবে এই সাইট থেকে এই সাইটে একটু ভালো করেই বোঝা যায়, যার কারণে এটা সবাই ইউজ করে। মূলত দুটারই রেজাল্ট সেম। তো আমরা এটাই দেখি, এই যে ট্রেডমার্কস যে অপশনটা আছে, মেনুটা আছে, এখান থেকে সার্চিং ট্রেডমার্কস এইখানে ক্লিক করব। এখান থেকে সার্চ আওয়ার ট্রেডমার্ক ডাটাবেস এইখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট এ সার্চ অপশন, এখান থেকে তিনটা অপশন দেখাচ্ছে।
বেসিক ওয়ার্ডমার্ক সার্চ, নিউ ইউজার, ওয়ার্ড অ্যান্ড অর ডিজাইন মার্ক সার্চ, স্ট্রাকচার্ড, ওয়ার্ড অ্যান্ড অর ডিজাইন মার্ক সার্চ, ফ্রি ফর্ম। তো এখানে তিনটা যে অপশন আছে, প্রথমটা বলতেছে ওয়ার্ড মার্ক সার্চ, মানে যদি আমরা কোনো ওয়ার্ড লিখে সার্চ করি, হ্যাঁ, যেমন ডেইলি প্ল্যানার, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স যদি বলি আমি, ডেইলি প্ল্যানার ফর ওমেন, একটা ফ্রেজ, মানে এগুলোকে টেক্সট বলা হয় বা স্পেসিফিক ওয়ার্ড বলা হয়। এই ওয়ার্ড মার্ক সার্চ, যা আমরা কোনো ওয়ার্ডে, কোনো টেক্সটে ট্রেডমার্ক করা আছে কি না আমরা এই অপশন থেকে দেখতে পারবো। মূলত এটাই আমরা ইউজ করব। পরেরটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড অর ডিজাইন, মানে ডিজাইনের সাথে হয়তো টেক্সট থাকবে অথবা থাকবে না, মানে এখান থেকে আমরা ডিজাইন চেক করতে পারবো যে স্পেসিফিক কোনো ডিজাইনে ট্রেডমার্ক করা আছে কি না। মূলত আমরা এটাই ইউজ করব, কারণ আমরা শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করব। মানে আমরা বইয়ে যে টাইটেল দিব, এই টাইটেলটা চেক করে দেখব যে স্পেসিফিক ওই টাইটেলে কোনো ট্রেডমার্ক করা আছে কি না। তো এখানে আমরা ক্লিক করি। এখানে যে অপশনগুলো আছে এগুলো, এখান থেকে আমরা এই লাইভে ক্লিক করতে পারি। মানে এখন যে টেক্সটটা লিখে আমরা এই সার্চ বক্সে লিখে সার্চ করব, এই টেক্সটটার ট্রেডমার্ক আছে কি না, আর যদি থাকে সেটা লাইভ আছে কি না সেটা আমরা দেখব। যদি ডেট থাকে তাহলে তো সেটা নিয়ে কাজ করতে পারবো, যদি লাইভ থাকে তাহলে সেটা আমরা অ্যাভয়েড করব। যেমন এখানে আমরা একটা টাইটেল দিই, জাস্ট ফর এক্সাম্পল, যে আমরা ডেইলি প্ল্যানার ফর ওমেন, এটা টাইটেল দিয়ে কাজ করব। মানে এটা হচ্ছে আমাদের বইয়ের টাইটেল। আমরা এখন এই টাইটেলটা ট্রেডমার্ক চেক করব যে আদৌ এটা দিয়ে আমরা কাজ করতে পারবো কি না। তো এখানে এই বক্সটার মধ্যে লেখার পরে আমরা যদি এই সাবমিট কুয়েরিতে ক্লিক করি, তাহলে এই যে uspto.gov-এর যে ডাটাবেজ আছে সেখান থেকে এটা চেক করে দেখবে রোবট যে আসলেই ট্রেডমার্ক করা আছে কি না। তো আমরা সাবমিট কুয়েরিতে ক্লিক করি। এখানে রেজাল্ট দেখাচ্ছে নো টেস্ট রেকর্ডস আর ফাউন্ড টু ম্যাচ দ্য ক্রাইটেরিয়া অফ ইয়োর কোয়েরি। মানে হচ্ছে আমরা যে ডেইলি প্ল্যানার ফর ওমেন লিখে সার্চ করলাম, স্পেসিফিক এই ফ্রেজে কোনো ট্রেডমার্ক করা নাই। যদি ট্রেডমার্ক করা থাকতো তাহলে এখানে কিছু রেজাল্ট দেখাতো। তো যেহেতু নাই, তাহলে এই স্পেসিফিক যে ফ্রেজটা লিখে আমরা সার্চ করলাম, যদি এটা আমরা বইয়ের টাইটেল দিতে চাই তাহলে আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা ব্যাক করি, আরেকটা চেক করে দেখি, যেমন হ্যালোইন কালারিং, দুইটা ওয়ার্ড। আমরা জানি যে হ্যালোইন কালারিং বুকস প্রচুর সেল হয়। এই যে হ্যালোইন কালারিং গত বছর ট্রেডমার্ক করে রাখা হয়েছে যেন অন্য কেউ কাজ করতে না পারে। এখন এটা চেক করে দেখি কি দেখায়। সাবমিট কোয়েরি, এই যে এখানে রেজাল্ট দেখাচ্ছে, একটা রেজাল্ট দেখাচ্ছে, এই যে টেক্সট দেখাচ্ছে হ্যালোইন কালারিং। তার মানে হচ্ছে আমরা হ্যালোইন কালারিং স্পেসিফিক এইভাবেই এই রকম করে দিয়ে কাজ করতে পারবো না। যেমন হ্যালোইন কালারিং বুকস, হ্যালোইন কালারিং অ্যাক্টিভিটি বুকস, মানে হ্যালোইন কালারিং এরকম একসাথে রেখে আমরা টাইটেল দিয়ে কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা ট্রেডমার্ক করা আছে, এই যে লাইভ করা আছে। আর প্রথমত যেটা তাকাবো আমরা সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস। যদি এরকম মিল আসে, আপনি যেটা লিখে সার্চ করেছেন এখানে রেজাল্ট দেখাচ্ছে, এখানে রেজাল্ট দেখালেই যে কাজ করতে পারবো না এমনটা কিন্তু না। সবথেকে ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, এখানে রেজাল্ট দেখালেই যে কাজ করতে পারবো না এমনটা কিন্তু না। এই যে গুডস অ্যান্ড সার্ভিসেস নামে যে অপশনটুকু আছে, এই জায়গাটুকু এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে কি দেখাচ্ছে? প্রথমত আইসি 016, এখানে কয়েকটা কোড দেয়া আছে, মানে স্পেসিফিক কোন কোন কোডের উপরে এই হ্যালোইন কালারিং ট্রেডমার্ক করা আছে, এখানে কিছু কোড দেয়া আছে। তো 016 এইটা হচ্ছে আমাদের বইয়ের কোড, 016 ট্রেডমার্ক কোড। তো এটা মনে রাখতে হবে, যদি গুডস অ্যান্ড সার্ভিসেসের মধ্যে 016 কোথাও থাকে এই নাম্বারগুলোর মধ্যে, তাহলে সেটা আমরা অ্যাভয়েড করব। ইনফ্যাক্ট একদম নাম্বারের শেষে লেখাও থাকবে যে কোন কোন বিষয়গুলোর উপরে ট্রেডমার্ক করা আছে। যেমন প্রিন্টেড ম্যাগাজিনস ইন দ্য ফিল্ড অফ অ্যাডাল্ট কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি। মানে আপনি যদি হ্যালোইন কালারিং বুক ফর অ্যাডাল্টস তৈরি করেন বা হ্যালোইন অ্যাক্টিভিটি বুক ফর অ্যাডাল্টস তৈরি করেন, তাহলে কিন্তু এইটা ট্রেডমার্কের অন্তর্ভুক্ত হবে
এবং আপনার বইটা রিমুভ করা হবে বা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে, কারণ এইটা 016-এ আছে। শুধু মনে রাখবেন যে যখন কোনো ওয়ার্ড বা ফ্রেজ লিখে আপনি চেক করবেন ট্রেডমার্ক ইয়েতে অথবা uspto.gov-এ, যদি এখানে রেজাল্ট খুঁজে পান এবং সেই রেজাল্টে 016 খুঁজে পান, তাহলে সেটা নিয়ে কাজ করা যাবে না, কারণ 016 হচ্ছে বইয়ের জন্য ট্রেডমার্ক কোড এবং আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, পডকাস্ট প্ল্যানার। পডকাস্ট প্ল্যানার খুব ভালো সেল হয়, এটাও ট্রেডমার্ক করে রেখেছে। আমরা একটু চেক করে দেখি, সাবমিট কোয়েরি। এখানে দুইটা রেজাল্ট দেখাচ্ছে। এই যে এখানে ক্লাস দেখাচ্ছে, ক্লাস বা কোড যেটাই বলেন 016 এখানেই দেখাচ্ছে। এরপরেও আমরা যদি এই নামগুলোতে ক্লিক করি, এই ওয়ার্ডমার্কগুলোতে, যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম চেক করার জন্য, দ্য পডকাস্ট প্ল্যানার পি। তো এইখানে পডকাস্ট প্ল্যানার আছে, সামনে কিন্তু একটা ওয়ার্ড আছে দি, এখানেও কিন্তু আছে দি পডকাস্ট প্ল্যানার। তো এইরকম সিচুয়েশনেও যদি দেখেন যে এই গুডস অ্যান্ড সার্ভিসেস এই অপশনের মধ্যে 016 আছে, এরপরও কাজ করবেন না। আপনি সার্চ করেছিলেন পডকাস্ট প্ল্যানার দিয়ে, ঠিক আছে, এর সামনে কিন্তু দি আছে, দি পডকাস্ট প্ল্যানার। এখন যদি মনে করেন যে এক্স্যাক্ট পডকাস্ট প্ল্যানার দিয়ে তো ট্রেডমার্ক করা নাই, তাহলে কাজ করতে পারবো না কেন? আমার পরামর্শ হচ্ছে এইরকম সিচুয়েশনেও আপনি এটা অ্যাভয়েড করবেন। আমরা কোনো রিস্ক নিব না, বিশেষ করে ট্রেডমার্ক এবং কপিরাইটের বিষয়ে আমরা কোনো রিস্ক নিব না। তো যদি আমি একটু সামারি করি, সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা ট্রেডমার্কটাই চেক করব, কারণ কপিরাইটের বিষয়গুলো আমরা যে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করব, সেটা হচ্ছে ফ্রি পিক হোক, পিকজাবে হোক, ক্রিয়েটিভ ফেব্রিকা হোক, এগুলো থেকে যে এলিমেন্টগুলো আমরা নিব সেগুলোর জন্য আমাদের কাছে লাইসেন্স থাকবে, সো আমরা ওগুলো নির্ভয়ে ইউজ করতে পারবো। আর ট্রেডমার্কের জন্য আমরা ইউএসপিডিওতে বা ট্রেডমার্কিয়াতে গিয়ে যখন সার্চ করার পরে এই গুডস অ্যান্ড সার্ভিসেস যে অপশনটা আছে, এখানে যদি আমরা 016 পাই এবং নিচে এই লাইভ ডেট ইন্ডিকেটরে লাইভ পাই, তাহলে আমরা এটা অবশ্যই বাদ দিয়ে দেব। আমাদের অনেক টপিক আছে কাজ করার, আমরা কাজ করে শেষ করতে পারবো না, হয়তো বেশি লোভে পড়ে তাড়াতাড়ি সেল করার জন্য এরকম রিক্সি কোনো কিওয়ার্ড বা টাইটেল দিয়ে কাজ করব না, তাহলে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না।